আন্তর্জাতিক নারী দিবসে প্রধান উপদেষ্টার কাছ থেকে অদম্য ৫ নারী পেলেন সম্মাননা পদক। বিশেষ সম্মাননায় নারী ক্রিকেট দল। চব্বিশের অভ্যুত্থানে বড় অংশীজন হলেও দলীয় নেতৃত্বে পিছিয়ে নারীরা। কৃষি থেকে ক্রীড়া রানা খাতেই আছে বঞ্চনার গল্প। রোডম্যাপ না হলেও নির্বাচনের জন্য প্রস্তুতি বিএনপি জামায়াতের। সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকার আহ্বান। এবং কলাবাগানে চাঁদাবাজি ও হামলার ঘটনায় বৈষম্য বিরোধীদের আটক ১৪ জনকে নেওয়া হয়েছে আদালতে। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় আটক ৬। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে মঞ্জুল হাফিজ। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই সম্মাননা তুলে দেন তিনি। এ আয়োজনে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সম্মাননা পান শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফল নারীর পুরস্কার পান হালিমা বেগম, সফল জননী হিসেবে মেরিনা বেশরা, সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহিন মোহনাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে সফল নারী হিসেবে সম্মাননা পান লিপি বেগম। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। এ সময় পুরস্কারপ্রাপ্ত নারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। আমরা কত গর্বিত আমাদের সাফল্যের জন্য এবং অন্য যারা পুরস্কার পেয়েছেন তাদের সবার জন্য। তারা পৃথিবীর সামনে আমাদের তুলে ধরেছে, সেই জন্য এই অভিনন্দন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সূত্র ধরে গণ অভ্যুত্থান, যেখানে সম্মুখ সারিতে ছিলেন নারীরা, অথচ মুক্তি মেলেনি তাদের। রাজপথ কিংবা রাজনীতিতে এখনও বৈষম্যের শিকার নারীরা। পুরাতন তো বটেই, নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতেও নির্বাচন কমিশনের বেঁধে দেয়া ৩৩% নারীদের উপস্থিতি নিশ্চিতের কথা রয়ে গেছে শুধু কাগজে কলমে। নারী দিবসে দেশের রাজনীতিতে নারীদের অবস্থান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন আনি। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম থেকে ২৪শে স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, নারীদের অংশগ্রহণ ছিল সমানে সমান। মিছিলে স্লোগানে উচ্চস্বর যেমন ছিল, তেমনি চরম নির্যাতনের মুখে দৃঢ় প্রতিরোধ করতেও সম্মুখভাগে ছিলেন নারীরা। তবে ২৪শের বিপ্লবে নারী অংশীজনের যে আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তার কতটুকু প্রতিফলিত হয়েছে? সর্বস্তরে নারীর নিরাপত্তায় বা কতটুকু নিশ্চিত করা গেছে? আমি কেন নীলক্ষেত থেকে গাজীপুরে আমি আমার বাসায় যাব, সেখানে কেন আমি রাতে ১২টার সময় যেতে পারবো না? সার্ভে করছিল ওনারা যে নারীরা আসলে ৫ আগস্টের পরে সেফ ফিল করছে কিনা। তো আমি স্বভাবতই কয়েকজনের সাথে কথা বলতে গেলাম। ম্যাক্সিমামেরই এই ছিল যে ও প্রথমত রাতে বাসে যে যাবে এটা আর ভাবতেই পারছে না। চব্বিশে বদলে দেবার প্রত্যয় থাকলেও আদতে নারীর কপাল বদলায়নি। এই যেমন পলিসি মেকিংয়ে আন্দোলনের বড় অংশজন হলেও পরবর্তীতে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকেন নারীরা। গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের হাত ধরে সম্প্রতি নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটলেও সেখানেও সম্মুখ সারিতে নারী নেতৃত্বের সংকট আছে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদেরকে আমরা রাজনীতির মাঠে একদম সক্রিয় এবং সামনের অগ্রবর্তী ভ্যানগার্ড ভূমিকায় দেখব, কিন্তু আমরা সেটার থেকে কিছুটা পিছিয়ে আছি। যে রাজনৈতিক আকাঙ্ক্ষা আমরা পরিস্ফুটন করতে চেয়েছি, কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি বা পক্ষ এবং দল সেই পুরনো রাজনৈতিক ধারাকেই বারবার
চর্বিত চর্বণ করে সামনের দিকে নিয়ে এসেছেন। এই কোটা আকারে নারীদেরকে রাখার সংস্কৃতি আসলে দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনবে না। সভাপতি এবং সাধারণ সম্পাদক গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি রাজনৈতিক দলে অন্তত 33% নারী প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি মানেনি কোনো দলই। বাধা কোথায় জানতে চাই ছাত্র দলের এই নেত্রীর কাছে। একটা মেয়ে মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে আসা বা রাজনীতি করতে আসা পর্যন্ত তার জীবনের যে বিভিন্ন ধরনের স্ট্রাগল থাকে, সেখান থেকে রাজনীতি করতে আসা কিন্তু তার জন্য একটা এক্সট্রা স্ট্রাগল। ডিসগ্রেসফুল মন্তব্য আমাদেরকে নিয়ে ক্রমাগত করা হচ্ছে, এটা রাজনীতিতে না আসার একটা অন্যতম বাধা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা নারীদের নিয়ে কাজ করছে, আমরা কাজ করছি। নারী রাজনীতি কর্মী হিসেবে আমি আশা রাখি এই সংখ্যাটা বাড়বে। পুরুষালী ব্যাটাগিরি দেখানো। রাজনীতি বিশ্লেষকরা বলছেন পুরুষশাসিত সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটে রাজনীতির মাঠেও। তাই নারী নেতৃত্বের সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি বাংলাদেশে। আমাদের রাজনীতির যে মঞ্চ, সেই মঞ্চে যে পুরুষালী ধাক্কাধাক্কি, এই ধাক্কাধাক্কিটা বন্ধ করা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য খুবই জরুরি। পুরুষালী ধাক্কাধাক্কি আপনারা বন্ধ করেন, আপনারা দেখবেন যে 33% কেন 51% অফ দ্য পপুলেশন ইজ উইমেন। সো মানে জনসংখ্যার অনুপাতে নারীরা কিন্তু পার্টিতে চলে আসবে। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে আগামীতে তারা যে ভোটে সামিল হতে যাচ্ছেন, রাজনীতির মূল ধরনটাকে উল্টে দিতে পারেন, তাহলে দেখবেন নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হয়ে উঠতে পারছে। 33 বছর নারী নেতৃত্বে কেটেছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সেই বাস্তবতায় রাজনৈতিক দলগুলোতে আসলে নারী নেতৃত্ব যতটা থাকার কথা ছিল তা কতটুকু অর্জিত হয়েছে, আইন থাকলেও কতটা মানা হচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দলীয় নারী নেতৃত্ব, এইসব প্রশ্নের যৌক্তিক উত্তরের খোঁজে এখনও রয়ে গেছে দেশের রাজনীতির ময়দান। নতুন বাংলাদেশে যে ভোট আসছে, নতুন রাজনীতির যে শুরু, সেখানে নারীরা বঞ্চিত হবেন না। এবারের নারী দিবস হোক সেই অঙ্গীকারের। মেহরিন অ্যানি, এখন ঢাকা। বিশ্ব সভ্যতায় পুরুষের পাশাপাশি নারীর অবদানও কম নয়। বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির বড় একটি অংশে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠেছে নারীর পরিশ্রম ও অনুশীলনের উপর ভিত্তি করে। তবে কালে কালে সেই ভূমিকার স্বীকৃতি থেকে বঞ্চিত নারী। যুগ যুগ ধরে কৃষিক্ষেত্রে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ নারীরা। অর্থনীতিবিদরা বলছেন, কৃষিকাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা কুন্দ। প্রকৃতিতে বসন্তের বাতাস বইছে, রাবার বনে শুকনো পাতার মিছিল, শাখা প্রশাখায় নয়া জীবনের উন্মেষ। প্রকৃতির এমন আবহে জেগে ওঠে শুভ্রতার সকাল। বনের ঝরে পড়া পাতায় জীবিকা খুঁজতে ছুটে আসে একদল নারী। ঝরে পড়া রাবার পাতায় দুবেলা খাবারের জোগাড় হয় পাতাকুরানিদের। 50 আম্বিয়া খাতুন তাদেরই একজন। স্বামী সন্তানের পাশে থেকে দুমুঠো খাবারের সন্ধানে রোজ তার টাঙ্গাইলের মধুপুরের জিগলবাদ গ্রাম থেকে বাগানে আসা। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। আম্বিয়ার মতো অন্যরাও কুলুর বলদ, আদ্যপ্রান্ত ঘানি টানছেন সংসারের। তবে দিন শেষে হাতে পাওয়া মজুরিতে নুন আনতেই পান্তা ফুরায়। কামাই করলে খাহাম না, মার পেটনে পড়ছি পর্যন্ত এই কাজ না করা হলে খাই, নালে যে হত্যা মারি। আমরা খড়ি নেতাছি, কষ করতেছি, বাগানে রেতাছি, এই কুশাল খেত, ভুট্টা খেত, যা যে কাজ পাই তখন সেই কাজই করি। দিন হাজিরা না হলে 400 টাকা পড়ে না, মনে চলে না, সংসারে এরকম চলে না, 250 টাকা এরকম হয়। কিশোরীর নাম সেলিনা বিশ্বাস। অভাব ঘোচাতে রাজশাহীর প্রত্যন্ত গ্রাম থেকে স্বামীকে নিয়ে পা বাড়িয়েছে শহরের পথে। কাজের সন্ধানে এখন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরার বাজার এলাকায় চড়ারুদ্দুর মাথায় করে ভর দুপুরে লালমাটির বুকে করছে কোদালের কসরত। পুরুষ শ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে মাটি খুঁড়ে তুলছে হলুদ। দিন শেষে মজুরি জোটে মাত্র 2 থেকে 250 টাকা। একলার সংসারের কাজে হয় না দেখে যে আমি লগে টুকটাক কাজ করতেছি। পুরুষরা সারাদিন কাজ করে 500 কি 400 এরকম করে পড়ে পুরুষ গো, আর আমাদের তো মহিলা গো কোনো কাজের নাই, দাম নাই। দুঃখে দুঃখে জন্ম গেলা। বড়ই ক্লান্ত কান্দুরি বেগম। কামারশালার হাপড়ের মতো তার চলছে ফুসফুস। কান্না চেপে আসা গলায় তবুও সান্ত্বনার গীত। সুরের মোহে একটুখানি ক্লান্তি দূর করার চেষ্টা।
25 পয়সা থেকে শুরু হয় তার কাজ। জীবন সায়ান্নে মজুরি এখন 200 টাকা। তবে দ্রব্যমূল্যের চড়া বাজারে তা বড়ই ক্ষুদ্র। এই জনপদের কৃষি অর্থনীতিতে গ্রামীণ নারীদের মজুরি পুরুষের অর্ধেকেরও কম। শুরু শুরু আসছিলাম তো বায়া কাম করাইছিল 5-4 মহিনা কাম করছি, 18 মহিনা কাম করছি। মার পেটে তো পরিস্থিতি কষ্ট করি, বাপ নাই বাই নেই, মা থাকেও নেই, মা কাম করলে খায় না করলে খায় না। 200 কি হয়, খাওয়াই চলে না, মানে কোনো রকম নুন পানি পান্তা। আমরা কোনো বাতা পাই না, কোনো কাটকুট দেয় না, কোনো উপবৃত্তির কোনো ঈদ দেয় না। ভোলা ভান স্কুলে পড়াই এখন তার কোনো উপবৃত্তি নেই। কৃষি অর্থনীতিবিদরা বলছেন দেশের কৃষির উৎপাদন বাড়াতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সেই সাথে কৃষিকাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মজুরি নীতিমালা বা বেতন নীতিমালা থাকা দরকার, যেটা গার্মেন্টস সেক্টরে বা শ্রম বাজারে হয়ে মানে কিছুটা কার্যকর হচ্ছে, কিন্তু কৃষি ক্ষেত্রে এটার কোনো কার্যকারিতা নাই বা এটার কোনো ডকুমেন্ট বা নীতিমালা নাই। এবং সরকারিভাবে নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে করে একজন নারী তার ন্যায্য মূল্যটা, ন্যায্য মজুরিটা সে দিন শেষে পায়। শুধু উৎপাদন নয়, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং বিক্রি সহ সব কাজে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কৃষিখাতে নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। ফুটবল থেকে ক্রিকেট, ক্রীড়াঙ্গনে বারবার দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন নারীরা। কিন্তু এত অর্জনের পরও নীতি নির্ধারণী জায়গায় তাদের অবস্থান শূন্যের কোটায়। এজন্য অবশ্য দেশের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক নৈরাজ্য আর পুরুষতান্ত্রিকতাকে দুষছেন নারী ক্রীড়াবিদরা। আরও জানাচ্ছেন শরীফ রওশন। হাফ প্যান্ট পরে ফুটবল খেলা একটা সময় যেখানে অবিশ্বাস্য ঘটনা, সেই ময়মনসিংহের অজপাড়া কলসিন্দুর গ্রাম থেকে উঠে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে দেশের নারী ফুটবলাররা। শুধু ফুটবল কেন, ক্রিকেট, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনের মতো খেলাধুলায়ও নারীরা দেশ থেকে বিদেশে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবে সাফল্য আসলেও নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে দেশের নারীদের প্রতিনিধিত্ব অনেকটাই কম। বিগত সময়ে এই দৃশ্য সবারই দেখা। এমনকি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও এই চিত্রের বদল হয়নি এতটুকু। স্পোর্টস অঙ্গনে আপনি খেয়াল করবেন যে রাজনীতিটা এখন অনেক বেশি। সচিব এই লেভেলের লোকজনদেরকে আসলে আপনার এখানটাতে প্রেসিডেন্ট হিসাবে নেওয়া হয়। এশিয়ান সুইমিং ফেডারেশনের সুইমিং টেকনিক্যাল কমিটি মেম্বার ছিলাম, ওখানেও আমি দেখেছি এবং ওইখানে আমি কাজ করেছি। কিন্তু আমাদের দেশে যখনই আসা যায়, যখনই চিন্তা করা যায়, তখন কি করে আমাকে পিছনে ফেলবে, সেইটা হচ্ছে তাদের সবচেয়ে চিন্তাভাবনা থাকে। আসলে আমাদের এখানে গোটা ক্রীড়াঙ্গনে নারীদের মেধাকে মূল্যায়ন না করায় দিন শেষে নিজেদের ক্ষতি হচ্ছে বলে মনে করেন সাবেক খেলোয়াড় এবং কোচরা। সুইমিংয়ের সাথে জড়িত ছিল না, যারা চেয়ারে বসলে অন্যদের দিয়ে কাজ করাবে, এইরকম লোকদেরকে যোগ্য জায়গায় মানে এই ফেডারেশনের বড় বড় জায়গা দিয়ে দেওয়া হয়। ফেডারেশনের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না, একটা ধস কিন্তু এসেই গেছে। পুরুষতান্ত্রিক সমাজের যে একটা থিঙ্কিং আছে, এটা তো অ্যাকচুয়ালি আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো না। কিন্তু তারা যদি অনেক জায়গায় আপনার কোয়ালিফাইড ফিমেল প্লেয়ার বলেন বা কোচ বলেন আছে, কিন্তু তারপরেও তারা ফিমেল হিসাবে তাদেরকে ট্রিট করা হয়। এই যে মন মানসিকতাটা, এই মন মানসিকতাটাই তো যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সেক্টরেই টপ লেভেলে কোনো ফিমেলকে পাবো না। যোগ্যতা থাকা সত্ত্বেও যে অপশক্তি ক্রীড়াঙ্গনে নারীদের দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে বলে মনে করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মেন্টালি স্ট্রং থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে এবং এইম থাকতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, টার্গেট থাকতে হবে, তাহলেই এগিয়ে যেতে পারে। কাউকে দোষ দিতে চাই না, ওটা আমাদেরকে আদায় করে নিতে হবে। হ্যাঁ, যে আমরা যদি সচল হই, আজকে না হোক 2 দিন পরে, 2 দিন পরে না হোক 10 দিন পরে, এরকম করে একদিন না একদিন হয়তো এটার প্রতিফলটা আসবে, কিন্তু কাউকে না কাউকে এটা হালটা ধরতে হবে। নারীরা পিছিয়ে থাকলেও দেশে স্পোর্টস কেন্দ্রিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলোতে পুরুষের পাশাপাশি নিজেদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনে সাফল্যের ঝুলিকে আরও বেশি সমৃদ্ধ করার স্বপ্ন দেখেন দেশের নারী খেলোয়াড়রা। শুধু স্বপ্ন দেখেন না, এটা বাস্তবায়ন হবে এমনটা আশাও করেন দেশের বর্তমান এবং সাবেক নারী খেলোয়াড়রা।
শরীফ রওশন, এখন ঢাকা। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে পাশবিক নির্যাতনের শিকার 8 বছরের শিশুটির পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে থেকে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে আর কি বললেন চিকিৎসকরা, জানাবেন। হাফিজ, আপনি যেমনটা বলছিলেন, মেয়েটির অবস্থা খুব বেশি উন্নতি হয়েছে এমনটি বলা যাবে না। আমরা কিছু সময় আগে হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে তাকে প্রথমত যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়, পরবর্তীতে তাকে শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পর্যায়ক্রমে আসলে তার চিকিৎসা চলছে, তবে চিকিৎসার খুব বেশি যে উন্নতি হয়েছে তেমনটা বলা যাবে না। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তারা যেমনটা জানিয়েছেন। আর আইসিইউতে রাখার পরবর্তীতে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে তার বরং অবস্থার অবনতি ঘটছে। আর এক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের তার কি ধরনের জখম তার শরীরে রয়েছে এবং তার শারীরিক অবস্থা বা কোন দিকে যাচ্ছে। তিনি বলছেন ফিরে আসার সম্ভাবনা খুব বেশি নেই এমনটাই তিনি বলছেন, তবে তিনি প্রার্থনার কথা বলছেন। তার পরিবারের সদস্যরা যেমনিভাবে রয়েছেন। আমরা আরও কথা বলছিলাম, তারা বলছিলেন যে মেয়েটির গলায় একটি গুরুতর জখম রয়েছে, এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা জানতে চেয়েছিলাম তার চিকিৎসা নিশ্চিতে, উন্নত চিকিৎসা নিশ্চিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেছেন আমাদেরকে যে এর মধ্যেই মেয়েটির উন্নত চিকিৎসা এবং আরও উন্নত চিকিৎসার জন্য 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বিশেষ করে বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধানদের সমন্বয়ে এই 4 সদস্যর কমিটি গঠন করা হয়েছে। তারা বলছিলেন যে এছাড়াও মেয়েটিকে চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের কোনো হাসপাতাল থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, একই সাথে কোনো প্রকার অর্থেরও প্রয়োজন পড়বে না এমনটা তিনি জানিয়েছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে মেয়েটি আসলে ধর্ষণের শিকার হয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি আমাদেরকে বলেছেন মেডিকেল রিপোর্ট এবং সংশ্লিষ্ট কাগজপত্র পেলেই তিনি জানাতে পারবেন। তবে ধর্ষণের আলামত যেটি তিনি বলছিলেন যে মেয়েটির বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন স্থানে জখমের দৃশ্য দেখে তেমনটা ধারণা করা যেতে পারে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তবে তাকে যে পাশবিক নির্যাতন করা হয়েছে, বিশেষ করে তার শরীরের গলায় যে দাগটি রয়েছে সেটি সবচেয়ে বেশি জখম কিংবা সেটি সবচেয়ে গুরুতর তারা বলছেন। তো উজ্জ্বলী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে থাকা মেয়েটির সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলেও অভ্যন্তরীণভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান বড় 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। আর জামায়াতের দাবি, হাসিনা আমলে অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পর এবার সংসদীয় এলাকাগুলোতে জনসংযোগ বাড়াতে মনোযোগ তাদের। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মত, দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে পলিসি নির্ভর, সাথে নির্বাচন ঘিরে সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে থাকতে হবে সতর্ক। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক চর্চা শুরু হয়। এরই মাঝে আগে স্থানীয় সরকার নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা নিয়েও দলগুলোর মধ্যে দেখা যায় বিপরীতমুখী অবস্থান। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এমন পরিস্থিতিতে বিএনপি চলতি বছর জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি ভোটমুখী প্রস্তুতি শুরু করেছে। জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করছে দেশের প্রধান রাজনৈতিক দলটি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে দলের এই শীর্ষ নেতা জানান, কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে নেতারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমাদের নির্বাচনে যাওয়ার জন্য 7 দিন টাইম প্রয়োজন। আমাদের প্রার্থীরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা আগেও কয়েকটা নির্বাচন করেছেন প্রায় সবাই, এবং নির্বাচন আমাদের জন্য নতুন কোনো কিছুই নয়। যারা নতুন রাজনৈতিক দল করছে তারা হয়তো নির্বাচন নিয়ে তাদের অনেক প্রস্তুতির দরকার, অনেক সময় দরকার। বিএনপির জন্য এটি প্রযোজ্য নয়।
দেশের আরেক বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ক্ষেত্রে বাস্তবতা কিছুটা ভিন্ন। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, আওয়ামী লীগ আমলে সারা দেশে দলীয় কার্যালয় বন্ধ সহ অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় ছিল তাদের দল। জুলাই বিপ্লবের পর নির্বাচনী এলাকাগুলোতে কর্মী সভা থেকে শুরু করে সভা সমাবেশের মধ্য দিয়ে জনসংযোগ বাড়িয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, মামলা, হামলা, আমাদের কারা জীবন, রিমান্ড, আমাদের তো 5 জন একত্রিত হতে দেয়নি, ফলে আমরা তো দীর্ঘদিন মানুষের কাছে যাওয়া থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনী এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থী যারা, তাদেরকে যেতে বলছি, তারা সেখানে যাচ্ছেন, গণসংযোগ করছেন, মিটিং করছেন, সমাবেশ করছেন, কর্মী সম্মেলন করছেন, মানুষের পাশে থাকছেন। যে সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে, সে সময় বিশ্লেষকরা বলছেন, আগের মতো পরিচয়বাদী রাজনীতি বাদ দিয়ে দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে জনমুখী। এর সাথে সন্ত্রাস, সহিংসতা ও কালো টাকা ব্যবহার বন্ধের পাশাপাশি জাতীয় স্বার্থে দলগুলোকে কথাবার্তায়ও সতর্ক থাকার আহ্বান তাদের। নেতাদেরকে কথাবার্তায় একটু সতর্ক হতে হবে, যাতে তারা গোটা জাতির কাছে একটা উল্টা মেসেজ না দেন। নির্বাচনে দুর্নীতি, সহিংসতা, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার ইত্যাদি, আমরা এত কিছুর পরে ওই কোনো কিছুই দেখতে চাই না, একটা সুন্দর নির্বাচন চাই। পলিটিক্যাল রাইভালরি থাকবে, কিন্তু সেইটা যেন ওই ম্যানিকিয়ান ভিউটাকে অ্যাডপ্ট করা না হয়, সেইখানে যেন এই ডিহিউম্যানাইজেশনটা না আসে, সেইখানে যেন আইডেন্টিটি পলিটিক্সটা যেন কাজ না করে, সেইখানে যেন মানুষের ওয়েলফেয়ার কোন দল কত উন্নতভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে, কম্পিটিশনটা সেখানে হোক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই ভোটের প্রতি নাগরিকদের আস্থা ফিরবে বলে মনে করছে দেশের বড় 2 রাজনৈতিক দল। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। রাজধানীর কলাবাগান এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে গ্রেফতার করে পুলিশ, তাদের আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন কখন তাদের আদালতে হাজির করা হবে আর কি তথ্য রয়েছে? তাদেরকে এখনও আদালতে তোলা হয়নি, তাদেরকে এখন হাজতখানাতে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই তাদেরকে আদালতে আনা হয়েছে, অর্থাৎ গতকাল রাতে কলাবাগানের রাসেলস স্কোয়ারে সেখানে শেখ কবির নামের একজন ব্যক্তির একটি প্রতিষ্ঠানে হামলা, লুটপাট সহ কয়েকটি অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালমান সহ 14 জনকে আটক করেছিল যৌথ বাহিনী। এরপর আটক করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে কলাবাগান থানায় এবং আজকে তাদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এখন তাদেরকে হাজতখানাতে রাখা হয়েছে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, এখনও পর্যন্ত তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি যে তাদেরকে রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা কোন কোন ধারায় তাদেরকে আসলে মামলা দেওয়া হয়েছে। তবে এটাই স্পষ্ট যে লুটপাট ও ভাঙচুরের যে মামলা রয়েছে, দ্রুত বিচার আইনের সেই মামলায় তাদেরকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আসলে আদালতে তোলা হবে। এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে এই গ্রেপ্তারের খবর শোনার পরে 14 জনের যে পরিবার পরিজন রয়েছেন তারা আদালত প্রাঙ্গণে এসেছেন, তারা হাজতখানার বাইরেই তারা অবস্থান করছেন। এবং যেহেতু আজকে শনিবার, আজকে এখন পর্যন্ত কোর্ট আসলে বসেনি এবং কিছুক্ষণের মধ্যে যখন কোর্ট বসবে তখন তাদেরকে আদালতে তোলার পরে আরও বিস্তারিত জানা যাবে। এবং এই ঘটনায় আমরা যেই কলাবাগান থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তিনি একটা ভুল মেসেজ গিয়েছে যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনের। এছাড়া গতকালকে আমরা দেখেছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা ছিলেন, এরপরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে কেউ যদি তাদের নামে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করার চেষ্টা করে, বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, সেটি আসলে করা যাবে না। তিনি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই 14 জনকে গ্রেপ্তারের হওয়ার পরে। তবে গতকালকে রাতে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাদেরকে আদালতে আনা হয়েছে। এখন পর্যন্ত তাদেরকে কোর্টে বা বিচারকের কাছে উপস্থাপন করা হয়নি, যেহেতু আজকে শনিবার। এখানে রুটিন মোতাবেক কাজ রয়েছে, যারা হাজতের পুলিশ রয়েছে, কোর্টের যারা পুলিশ রয়েছে, তাদের যেই কার্যক্রমটি সেটি শেষ করে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে তোলা হবে এবং তাদেরকে রিমান্ড চাওয়া হবে কি না, বা কোন কোন ধারায় তাদেরকে মামলা দেওয়া হয়েছে, বা তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় কিনা, সেই বিষয়টি কোর্ট যখন বসবে তখন আসলে বলা সম্ভব হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মজারের ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা হয়েছে। গতকাল রাত প্রায় 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িটির পাশে শস্য প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে পেট্রোল বোমা উদ্ধার করেন সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। প্রতিষ্ঠানটির মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও চিন্তক ফরহাদ মজারের মালিকানাধীন বলে জানা গেছে। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। শেখ হাসিনার 15 বছর ছিল নারী ও শিশু নির্যাতনের আমল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নারীদের ছাড়া কোনোভাবে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এখনও সমাজে বিদ্যমান। একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহা বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসেছি, পেশাজীবী ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যেটা, সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায় না। আইন শৃঙ্খলতার দুর্বলতার সুযোগে নাটোরে তৎপরতা বেড়েছে জাল টাকার ব্যবসায়ীদের। ফলে 200, 500, 1000 টাকার জাল নোট দেখা মিলছে সহজেই। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের বুথের মাধ্যমেও জাল টাকা ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। তবে যথাযথ ব্যবস্থা না নিলে ঈদে জাল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের ব্যবসায়ী আল আমিন সম্প্রতি কানাইখালীর একটি বেসরকারি ব্যাংক থেকে 60,000 টাকা তুলেন। এরপর সেই টাকা অন্য আরেকটি ব্যাংকে জমা দেবার সময় 1000 টাকার একটি জাল নোট শনাক্ত হয়। আল আমিন জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও নোটটি পরিবর্তন করতে অস্বীকৃতি জানান তারা। আমাকে একটা জাল নোট বের করে দিল, পরে টাকাটা নিয়ে এসে আমি ব্যাংকে জমা দিই, তারা স্বীকার করে না। এভাবে আমরা ভোগান্তি হচ্ছি, ব্যাংক থেকে এভাবে জাল নোট দিচ্ছে আমাদেরকে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে নাটোরে অন্তত 100 কোটি টাকার লেনদেন হয়। তবে ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বুথেও মিলছে জাল টাকা। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ঈদে জাল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বাজারে ইদানিং অনেক জাল টাকা ছড়াছড়ি, এখন এতে আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হই। যে টাকাটা আসলে আমরা চেকিং করতে যাই অনেক সময় চলে আসে, এটা তখন আমাদেরকে ছিঁড়ে ফেলতে হয় বা আমাদেরকে পাঞ্চ করে ফেলতে হয়। আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, পরে খোঁজ নিলাম আমাদের এই মার্কেটের অনেক দোকানদারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমরা ব্যাংকে যখন লেনদেন করতে চাই, ব্যাংকের টাকা থেকেও আমরা নকল পেয়েছি। একজন সারাদিনে ব্যবসা করে তার আয় হয় 500,000 টাকা। এই 500,000 টাকা যদি জাল আসে, তার আর পুঁজি থাকে, পুঁজি থেকে চলে যায়। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট আর 200 টাকার নোট অ্যাভেলেবল মার্কেটে যায়, এবং জালগুলো খুব নিখুঁত জাল। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, জাল টাকা চেনার উপায় খোঁজার পাশাপাশি সাবধানতার সাথে লেনদেন করতে হবে। একই সাথে এর উৎস খুঁজে বের করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জাল নোটের বিষয়ে আমরা চেস্ট শাখা হিসাবে যে দায়িত্ব পালন করি, এখানে একটা জেলা জাল নোট প্রতিরোধ কমিটি আছে, ডিসি স্যারের নেতৃত্বে। সেটা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। তাছাড়াও প্রত্যেক রোজার ঈদে এবং কোরবানি ঈদে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সবসময় যে ভিডিও ক্লিপ প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক, সেটা আমরা গুরুত্বপূর্ণ স্থানে শহরের, তাছাড়া প্রত্যেকটা শাখা এটা টেলিকাস্ট করা হয়। তাই প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জাল টাকা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। মাহবুব হোসেন, এখন নাটোর।
ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে শপিং মলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পরিবার পরিজন নিয়ে অনেকটা স্বস্তিতে কেনাকাটা করতে অনেকেই আগেভাগেই আসছেন বিভিন্ন মার্কেট ও শপিং মলে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর 1-এর কাঞ্চিবয় শোরুম থেকে যুক্ত আছেন সহকর্মী মেহেরিন আনি। জানাবেন কেমন চলছে ঈদের কেনাকাটা? যেহেতু আজকে আসলে সাপ্তাহিক ছুটির দিন, সেই জায়গা থেকে সকাল থেকে কিন্তু এই বিভিন্ন শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। আপনি জানেন যে আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর 1-এ। এখানেও যে সব দোকানগুলো রয়েছে এবং বিভিন্ন ফ্যাশন হাউসগুলো রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকে পরিবার পরিজন নিয়ে ক্রেতারা আসছেন এবং তারা কিন্তু দেখছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা এবার যেটি বলছে যে এবারে আসলে যেহেতু ঈদ গরমে পড়ছে, সে কারণে তারা কেনাকাটা করার ক্ষেত্রে সেই জায়গাটি মাথায় রেখে করছে যে গরমে যেন একটু আরামদায়ক পোশাক পরে আসলে ঈদের ঘোরাঘুরি করা যায়, সেই জায়গাটিকে তারা মাথায় রাখছেন। এবং যেটি তারা বলছেন যে আসলে পরিবারে যারা ছোট সদস্যরা আছে তাদের জন্য কেনাকাটা করার জন্যই কিন্তু তারা এখানে আসছেন এবং অনেক ছোট সদস্যদের নিয়েও তারা এখানে এসেছে। এবং যারা আসলে বিক্রেতারা আছেন তারা বলছেন যে আসলে ঈদের এই রমজান আসলে শেষের দিকে যাবে, তখন কিন্তু আসলে এই কেনাকাটা আরও বাড়বে এবং মেয়েদের যে পোশাকগুলো রয়েছে সেই মেয়েদের পোশাক কিন্তু এখন বেশি বিক্রি হচ্ছে এবং ছোটদের পাশাপাশি ছোটদের যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা যেটা বলছে যে এবারে আসলে অন্যান্য বারের থেকে পোশাকের দাম অনেকটাই বেশি এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তাদের যে আসলে বাজেট, সেখানে কিন্তু তারা অনেকটা কাটছাট করে এবারের ঈদের কেনাকাটা তারা করছে। এবং তারা বলছেন যে প্রতিবারের মতো এবার কিন্তু পোশাকের যে দাম বাড়ার পাশাপাশি ভ্যাটও বেড়েছে বলে তারা জানিয়েছে এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে এবারে কেনাকাটাটা তাদেরকে অনেকটা কাটছাট করে করতে হবে। তবে যেহেতু ঈদ উল ফিতর একটি বড় উৎসব মুসলমানদের জন্য, সেই জায়গা থেকে কিন্তু তারা এইসব কথা চিন্তা করে কিন্তু সবকিছু চিন্তা করে কিন্তু তারা এবারের কেনাকাটাগুলো করছে। এবং সেই কেনাকাটার যে ধুম এখনও কিন্তু এই যেহেতু 10 রমজান কাছাকাছি চলে এসেছে, সেই জায়গা থেকে প্রথম শুরুর দিকে রমজানের যে ভিড়টা দেখা গেছে, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু ভিড় বেড়েছে এই রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে। এবং বিক্রেতারাও বলছেন যে তারা এই যে দিন যত বাড়বে ততই কিন্তু তাদের এই ক্রেতা সমাগম বাড়বে এবং তাদের বিক্রিও বাড়বে। সেই সাথে সাথে ক্রেতারাও কিন্তু তাদের যে পরিবার প্রয়োজন নিয়ে তারা এখানে আসবে এবং তারা সেই কেনাকাটাগুলো আসলে তারা করতে থাকবেন। এবং আপনি এখানেও যদি আমি যখন এসেছি তখন দেখেছি যে সকাল থেকে এখানে অনেকটাই ভিড় ছিল, তবে দেখা যাচ্ছে যে ছোট যারা আছে ছোট সদস্যদের সাথে নিয়ে কিন্তু তারা এখানে এসেছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কিন্তু ক্রেতারা কেনাকাটা করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছুদিনের মধ্যে শুরু হবে বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌরুটে ফেরি চলাচল। সড়ক নির্মাণ, ড্রেজিং, বেড়িবাঁধ সহ এরই মধ্যে সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 80%। সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন উপদেষ্টা ফাউজুল কবির। এ সময় তিনি বিআইডব্লিউটিএ, সেনাবাহিনী, নৌবাহিনী, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। যোগাযোগের ক্ষেত্রে যা নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন এ দ্বীপের বাসিন্দারা। এর মাধ্যমে অবসান হবে 20 কিলোমিটার সমুদ্র পাড়ি দেওয়ার দুর্ভোগের। সন্দ্বীপে প্রবেশ করবে সব ধরনের যানবাহন। স্থানীয় বাণিজ্য ও অর্থনীতিতে আসবে নতুন গতি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। বনশ্রীতে চাঞ্চল্যকর স্বর্ণ ডাকাতির বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি উপস্থিত, সেটা হলো গত মাসের 23 তারিখে রাত্র 11:15টার দিকে বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনার নাম আনোয়ার হোসেন, ওনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং ওনার দাবি মতে 200 ভরি সোনা নিয়ে চলে যায়। সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায়, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে এবং যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে সেটা অত্যন্ত ভীতিকর
এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। সেই জন্য আমি এই ঘটনাটি, এই ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে ডিটেকটিভ ব্রাঞ্চ, তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দিই। গত মাসের 23 তারিখের ঘটনা, আজকে মার্চ মাসের 8 তারিখ নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি, 2 রাউন্ড গুলি সহ, সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। বনশ্রীতে চাঞ্চল্যকর স্বর্ণ ডাকাতির বিষয়ে ব্রিফ করছিলেন ডিএমপি কমিশনার, সরাসরি ছিলাম সেখানে। আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে শেরপুরে বিপণী বিতানগুলোতে বিদেশি প্রসাধনীর পাশাপাশি বেড়েছে দেশীয় পণ্যের সমাহার। এসব পণ্য দিনে দিনে গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে। ঈদকে ঘিরে দেশীয় এসব কসমেটিক্স পণ্যে দেয়া হচ্ছে নানা মূল্য ছাড়। বিক্রেতারা বলছেন, এবার ঈদকে সামনে রেখে জেলার 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হবে। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। ঈদ ধর্মীয় গুরুত্বের সাথে বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ। ঈদকে ঘিরে বিভিন্ন পণ্যের সাথে বিক্রি বাড়ে প্রসাধনী সামগ্রী। গুণ ও মান বিবেচনায় বিদেশি প্রসাধনী পণ্যের পাশাপাশি বিক্রি বাড়ে দেশীয় প্রসাধনী। শেরপুরের বিপণী বিতানগুলোতে পোশাকের দোকানের পাশাপাশি নারীদের ভিড় বেড়েছে প্রসাধনী ও সাজসজ্জার দোকানে। রূপচর্চায় দেশীয় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপস্টিক, মেহেদি সহ বিভিন্ন নিত্যপণ্যই বেশি আগ্রহ তাদের। দামে সাশ্রয়ী হওয়ার সাথে দেশের আবহাওয়া ব্যবহার উপযোগী হয় এসব পণ্য অর্জন করেছে ক্রেতাদের আস্থা। কসমেটিক্সের দোকানে এসেছি ঈদের জন্য কিছু কেনাকাটা করতে। যারা স্টুডেন্ট আছি, আমাদের মনে হয় আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দেশি পণ্যটাই ভালো। দেশীয় ন্যাচারাল জিনিসগুলি, প্রাকৃতিক, এগুলি আমি ইউজ করতে ভালোবাসি। আগে প্রসাধনীর বাজার ছিল বিদেশি ব্র্যান্ড নির্ভর, তবে বর্তমানে দেশীয় ব্র্যান্ডগুলি বৈচিত্র্যময় এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে ক্রেতাদের আস্থা ও চাহিদা পূরণে সক্ষম। এছাড়া ঈদকে ঘিরে বিভিন্ন মূল্য ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করে থাকে, যা দেশীয় পণ্যের বিক্রি ও পরিচিতি বাড়াতে ভূমিকা রাখে। বিদেশি পণ্যের পাশাপাশি এবছর দেশীয় পণ্যের চাহিদাটা সব থেকে বেশি। ক্রেতাদের দিকে তাকিয়ে এই বছর আমরা দেশীয় পণ্যটার সমারোহ সবচেয়ে বেশি রাখছি। আমাদের দেশি অন্য প্রোডাক্টগুলো কাস্টমার এবার বিদেশি প্রোডাক্টের চাইতে আমাদের এবার দেশি প্রোডাক্টের প্রতি কাস্টমার অনেক ঝুঁকতেছে। ব্যবসায়ীদের আশা, আসন্ন ঈদুল ফিতরে জেলায় অন্তত 25 কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রি হবে। শেরপুর জেলায় 25 থেকে 30 কোটি টাকা বেচাকেনা হবো, এই আশা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। মোটামুটি দেশি পণ্যের চাহিদা আছে ভালো, বিদেশি পণ্যের চাহিদাও আছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে আমরা কল্প রাখার চেষ্টা করতেছি। ঈদের কেনাকাটা এখনো জমে না উঠলেও বিক্রেতাদের আশা সপ্তাহ খানেকের মধ্যে জমে উঠবে বেচাকেনা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এর আগে 10 মার্চ পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টার কর্মবিরতির ঘোষণা করেছিলেন তারা। এই দাবি নিয়ে সকালে ঢাকা মেডিকেলের সামনে চিকিৎসকরা প্রতিবাদ করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান প্রতিবাদ স্থলে আসেন। তার আশ্বাসে আন্দোলনরত চিকিৎসকরা 3 মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেন। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। বিগত সময়ের বঞ্চনা এবং বৈষম্যের শিকার নিরসনকল্পে তারা 2টো দাবি উত্থাপন করেছে। একটি হচ্ছে যে ভূতাপেক্ষ প্রমোশন দিতে হবে, যে অতীতে যারা সুপারসিডেড হয়ে জুনিয়ররা প্রমোশন নিয়েছে সেই সুপারসিডেডকে যে একটি সমান্তরাল লেভেলে আনতে হলে যারা রেট্রোস্পেক্টিভ প্রমোশন, ভূতাপেক্ষ পদোন্নতি, এটি হচ্ছে একটি দাবি। আরেকটি হচ্ছে যে দীর্ঘদিন প্রমোশন এবং পদোন্নতির ক্ষেত্রে মানে স্থিরতার কাজ করে না, যথাযথভাবে কাজ না করার কারণে ডেডলক হয়ে গেছে এবং অনেক চিকিৎসক, নবীন চিকিৎসক যারা
পদোন্নতি পাচ্ছেন না, পদের অভাব। পদোন্নতির জন্য অপেক্ষমান যে প্রায় 7,000-এরও বেশি বিশেষজ্ঞ আপনাদেরকে এই তালিকাভুক্তির প্রক্রিয়াটিও বেশ জটিল ছিল। এর ফলে আমরা প্রথমে এই পুরো তালিকাটি আমরা যখন প্রেরণ করি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের যে পর্যবেক্ষণ, সেটার প্রেক্ষিতে আমরা এটাকে আবার ফেরত এনে আমরা এটাকে 3 ভাগে ভাগ করে প্রেরণ করছি। আপনারা জেনে খুশি হবেন যে 3033 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদোন্নতির জন্য সুপার নিউমারি পদ সৃষ্টির প্রস্তাব ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। আরব লীগের পর গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে সমর্থন দিয়েছে ওআইসি। শনিবার জেদ্দায় সংস্থাটির জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও জাপানের সমর্থন লাভের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। আগামী 4 দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করতে ইসরায়েলকে আলটিমেটাম দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। অন্যথায় লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজের উপর পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2 জন ফিলিস্তিনি। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা। নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ, অদম্য নারীদের সম্মাননা। 24-এর অভ্যুত্থানে বড় অংশীজন হলেও দলীয় নেতৃত্বে পিছিয়ে নারীরা। কৃষি থেকে ক্রীড়া, নানা খাতেই আছে বঞ্চনার গল্প। রোডম্যাপ না হলেও নির্বাচনের জন্য প্রস্তুতি বিএনপি জামায়াতের। সন্ত্রাস ও কালো টাকা ব্যবহারের বন্ধে সতর্ক থাকার আহ্বান। কলাবাগানে চাঁদাবাজি ও হামলার ঘটনায় বৈষম্য বিরোধীদের আটক 14 জনকে নেওয়া হয়েছে আদালতে। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় আটক 6। আর এ ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhonTV।